হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাই এসেছে না? আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম ওটা কিছু অংশ রিভিউ থেকে আমরা আবার শুরু করি। আমাদের যেটা চলছিল কনজারভেশন অফ মোমেন্টাম চলছিল সম্ভবত, তাই না? কনজারভেশন অফ মোমেন্টাম, আর আমরা এর মধ্যে কিছু কলিশন প্রবলেম শুরু করেছিলাম, তো এটা কমপ্লিট হয়েছিল না আর কি, যতখানি মনে করতে পারি। তো আমরা সেখান থেকে আবার শুরু করব। আচ্ছা যাক, তাহলে লিনিয়ার মোমেন্টাম আমরা কথা বলেছিলাম। আমরা প্রথমে কিছু অংশ এখানে স্লাইডে দেখি, ওয়ার্ডে দেখি, তারপরে আমরা আবার বোর্ডে ফিরে যাবো আর কি। আমাদের লিনিয়ার মোমেন্টাম যেটা বলেছিলাম, যেটা আমরা পি ইকুয়ালস টু এমভি জানি, আমরা এটা মাস টাইমস ভেলোসিটি। এটা প্রত্যেকটা কম্পোনেন্ট যদি আমরা আলাদা করি, তাহলে পি এক্স ইকুয়ালস টু এম ভি এক্স, এম ভি ওয়াই, এম ভি জেড, এরকমভাবে আমরা তিনটা অ্যাক্সিস বরাবর আলাদা করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের লিনিয়ার মোমেন্টাম। সেই লিনিয়ার মোমেন্টাম আমাদের আলাদাভাবে কনজার্ভ করতে হবে, যে কোনো কলিশনে হোক, যে কোনো ইন্টারাকশনে হোক। অথবা আমাদের আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টামও যদি থাকে, সেটাও আমাদের কনজার্ভ করতে হবে। আমাদের এখানে যে কাজটা, আমরা আপাতত লিনিয়ার মোমেন্টামের কথা বলছি। তোমাদের সিলেবাসে আছে কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। তো আমরা লিনিয়ার মোমেন্টাম নিয়ে কথা বলবো আর কি, এই চ্যাপ্টার পুরোটাই। তবে এটাও জানা রাখা লাগবে যে আমাদের লিনিয়ার মোমেন্টাম যেভাবে কনজার্ভ করে, অ্যাঙ্গুলার মোমেন্টামও ঠিক একই রকম ভাবে অবশ্যই কনজার্ভ করতে হবে। কনজার্ভ করা মানে কি জানি আমরা, যে আমাদের কোনো একটা কোয়ান্টিটি যদি চেঞ্জ না হয়, কোনো একটা ঘটনা ঘটার পরে যদি সেই কোয়ান্টিটি কোনো চেঞ্জ না হয়, সেটাকে আমরা বলি যে কনজার্ভ করেছে বা ফিক্সড আছে অথবা কনস্ট্যান্ট আছে, এটা আমরা বলতে পারি। তো লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ করা মানে হলো, আমাদের কোনো কোলিশন যদি হয় বা কোনো ইন্টারাকশন যদি হয় দুইটা পার্টিকেলের মধ্যে, তাহলে এই ইন্টারাকশনের পরে তাদের এই লিনিয়ার মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না, মানে টোটাল মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না সিস্টেমের। এটা হচ্ছে আমাদের মূলত কনজার্ভ করা বলতে বোঝাই। এখন টু পার্টিকেলের জন্য ইন্টারাকশনটা হবে দুইটা পার্টিকেলের মধ্যে, বুঝতেই পারছো, এবং তাদের মধ্যেই মানে টোটাল সিস্টেমটা হচ্ছে দুইটা পার্টিকেল নিয়ে। এবং সেই দুইটা পার্টিকেলের যে টোটাল মোমেন্টাম, আমাদের এটা যদি যোগ করি, তাহলে এটা যে কোনো কলিশনের আগে এবং পরে সমান থাকবে। এটা আমাদের মূল কথা। এখন বিষয় হলো, এই যে কনজারভেশন যেটা বলছি, এখানে ইন্ডিভিজুয়াল একটা পার্টিকেলের মোমেন্টাম কিন্তু কনজার্ভ মানে করা, এই কনজার্ভ করা বলতে শুধু ইন্ডিভিজুয়াল একটা পার্টিকেলের মোমেন্টামের কথা বলা হয়নি। সিস্টেমে যতগুলো পার্টিকেল আছে, বা সিস্টেমটা যতগুলো পার্টিকেল নিয়ে গঠিত, সবগুলো পার্টিকেলের মোমেন্টামের যোগফলগুলা মূলত কনজার্ভ করবে। এটা একটু মনে রাখতে হবে। একটা পার্টিকেলের মোমেন্টাম কমতে পারে, বাড়তে পারে, মানে বুঝতে পারছি এটা চেঞ্জ হতে পারে আর কি। কিন্তু টোটাল যে মোমেন্টামটা, মানে আমাদের পার্টিকেলগুলো সবগুলোর যে মোমেন্টাম, এটা অবশ্যই ফিক্স থাকবে। এখন এটার জন্য আমরা বেশ কিছু ভাবে প্রমাণ করা যায়, আমরা করেছিলাম কিছু। যে নিউটনস সেকেন্ড থার্ড ল, যেটা আমরা জানি যে ক্রিয়া প্রতিক্রিয়ার সমান, সেটা থেকে আমরা প্রমাণ করতে পারি, তাই না? এরকম ভাবে আমরা মূলত কিছু প্রমাণ করেছিলামও গত ক্লাসে, এগুলো আর নতুন ভাবে রিপিট করছি না। একটা সামেশন কনভেনশনটা গত ক্লাসে দেখানো হয়নি, যে সামেশন অফ পি, মানে এখানে পি আই এক্স, এখানে সিস্টেম, এই সিস্টেম বলতে বোঝাচ্ছে যতগুলো পার্টিকেল আছে সবগুলা। দুইটা পার্টিকেল হলে এখানে দুই, তিনটা পার্টিকেল হলে তিন, যতগুলো আছে সবগুলো মিলে মূলত সিস্টেমের মোমেন্টাম, টোটাল মোমেন্টামটা এখানে সাম করবে আর কি। সরি। তো এরপরে ছিল আমাদের ইম্পালস এবং মোমেন্টাম। এটাও তোমরা জানো যে ইম্পালস আমরা জানি যে ফোর্স এবং টাইমের যে মাল্টিপ্লিকেশন, সেটাকে আমরা বলছি ইম্পালস, তাই না? এবং সেটা কিনা কার সমান, এটা হচ্ছে আমাদের মোমেন্টামের সমান। এখন এই ইম্পালস অফ ফোর্স আর একটা হচ্ছে ইম্পালস ফোর্স, বা তোমার যে ঘাত বল আর বলের ঘাত। এখানে এই এফটা হচ্ছে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স, বাট মানে হলো যে অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়, এর জন্য যদি খুব মানে সময়ের সাথে তুলনা করলে পরে অনেক বড় মানে একটা ফোর্স, এরকম যদি একটা ফোর্স কোনো কিছুর উপর কাজ করে, সেটাকে আমরা বলি ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। আর সেই ফোর্সের সাথে যদি টাইমকে গুণ করো, তাহলে সেটা হচ্ছে তার ইম্পালস বা ঘাত, বলের ঘাত। এটার এক্সাম্পল কি হতে পারে, তোমরা বলেছিলে যে আমাদের যে র্যাকেট বল, মানে ব্যাডমিন্টনের যে আমরা যখন র্যাকেট দিয়ে কোনো কর্ককে স্ট্রাইক করি, তখন স্ট্রাইক করার সময়তে ওই কর্কের উপর অনেক বড় মানের একটা বল
খুবই অল্প সময়ের জন্য প্রযুক্ত হয়। অথবা ব্যাডমিন্টন, ক্রিকেটের বল বলতে পারো, ক্রিকেটের ব্যাট দিয়ে যখন স্ট্রাইক করো তখনও একই কথাই প্রযোজ্য আর কি। অনেক বড় মানের একটা বল, খুবই অল্প সময়ের জন্য এটা কাজ করে। তো সেই বলটাকে আমরা বলছি মূলত ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। এগুলো নিয়ে কথা হয়েছে এবং এটা আমরা যখন ক্যালকুলেশন করি দেখি যে এটা কার সমান হয়, এটা চেঞ্জ অফ মোমেন্টামের সমান হয়। যতখানি তুমি ঘাত বল মানে বলের ঘাত যতখানি প্রয়োগ করতে পারবে ততখানি তোমার মোমেন্টাম চেঞ্জ হবে ওই পার্টিকেলটার উপরে আর কি। এখন বিষয় হলো যে কনজারভেশন অফ মোমেন্টাম যে কথাটা আমরা বলছিলাম, সেই কনজারভেশন অফ মোমেন্টামের কথাটা প্রযোজ্য কখন, যখন আমাদের সিস্টেমের বাইরে থেকে কোনো ফোর্স আমরা দিচ্ছি না, মানে সেটা হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টেম যদি হয় তাহলে তার জন্য এই কথাটা প্রযোজ্য। আমরা একটু বোর্ডে যাই, আমাদের একটু সহজ হবে। আমাদের আইসোলেটেড সিস্টেম মানে হলো, মনে করো আমাদের এইটুকু হচ্ছে আমাদের সিস্টেমের বাউন্ডারি এবং তার মধ্যে দুইটা পার্টিকেল তাদের ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটা একটা আর একটাকে আঘাত করতে পারে আর কি, বা কোনোভাবে তোমরা কি দেখতে পাচ্ছ? জি ও স্যার। আচ্ছা। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাইরে থেকে যদি কোনো ফোর্স না দিই তখন এই কথা প্রযোজ্য যে তাদের যে আমাদের টোটাল মোমেন্টাম যেটা, এই টোটাল মোমেন্টামটা কনজার্ভ করবে। এখন যদি তুমি বাইরে থেকে ফোর্স দাও, বাইরে থেকে ফোর্স দিলে কিন্তু তার মোমেন্টাম চেঞ্জ হবে, এটা মোমেন্টাম আপডেট হলো, তখন তুমি আর বলতে পারবে না যে মোমেন্টামটা কনজার্ভ করছে। এটা তখন প্রযোজ্য আমরা যেটা একটা আইসোলেটেড সিস্টেম নিই, মানে আমরা যদি এর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে এটা ধরে নিই, মানে এটা যদি হয় আসলেই, তাহলে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে আর কি। এখন যখন আমরা ইম্পালসের কথা বলছি, আমরা যদি সিস্টেমের বাইরে কনসিডার করি ব্যাটটাকে, তাহলে কিন্তু আমাদের তখন আর এটা কনজারভেশন রুলটা প্রযোজ্য হবে না। কিন্তু যদি তুমি মনে করো যে আমাদের ব্যাট এবং ওই যে তোমার যে বল, এই দুইটা মিলে আমাদের সিস্টেমটা, তখন যদি হিসাব করো তখন আবার এটা কনজার্ভ করবে। তাহলে আমাদের সিস্টেমটা কতখানি ধরছি এটার উপরেও আমাদের মানে এটা ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, তারপরে আমাদের ছিল, এগুলো তো হয়েছে আর কি, সবই গ্রাফ ট্রাফ গুলো করেছে। সেন্টার অফ মাস এটা তো আগে আমরা বলেছি, এটা পরে পড়াবো, মানে পড়ানো হয়েছে আর কি অলরেডি আমাদের, গত চ্যাপ্টারে পড়িয়ে ফেলেছি সেন্টার অফ গ্র্যাভিটি পড়ানোর সময়। তো এটা আর নতুন ভাবে পড়াবো না, এটা তোমরা একটু পড়ে নিবে আর কি। তারপর কলিশন আমরা মানে শুরু করেছিলাম আর কি। কলিশন বলতে তো আমরা বুঝি সংঘর্ষ, যেটা বোঝাই সেই বাংলা সংঘর্ষের ইংরেজি হচ্ছে কলিশন। তো কলিশনটা হতে পারে ওয়ান ডাইমেনশনাল, হতে পারে টু ডাইমেনশনাল। আমরা যদি একদম হেড অন কলিশনের কথা বলি, মানে তোমার পার্টিকেল একটা আসছে, যে বরাবর যাচ্ছে ওই একই লাইন বরাবর আরো একটা পার্টিকেল আছে, মনে করো এরকম একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন বরাবর একটা পার্টিকেল, এক নম্বর পার্টিকেল এদিকে মুভ করছে এবং ওই স্ট্রেট লাইনে উপরেই সেন্টার আছে, এরকম আরো একটা বডি এখানে আছে। তাহলে এই সময়তে যে কলিশনটা হবে এই কলিশনটার নাম হলো হেড অন কলিশন। হেড অন কলিশন। আর যদি এরকম ভাবে একদম স্ট্রেট লাইন না হয়, স্ট্রেট লাইন না হয়ে হতে পারে যে এটার স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম, মানে এইভাবে সেটা মুভ করছিল এই ডিরেকশনে, আর পার্টিকেলটার যে সেন্টার এটা একটু ডিসপ্লেসড হয়ে আছে, এর সেন্টারটা একটু এরকম ভাবে, মানে একদম এর স্ট্রেট লাইন বরাবর নাই। তাহলে যখন হবে এরকম সংঘর্ষ যদি হয়, তাহলে একটা পার্টিকেল যখন এরকম ভাবে যাচ্ছে, সংঘর্ষ হলো, তখন এটা এইদিকে চলে যাবে, আর এই পার্টিকেলটা এরকম ভাবে যে এদিকে চলে যাওয়ার মানে একটা ইয়ে থাকবে আর কি। বুঝতে বুঝতে পারছো তো মনে হয়? এটা তোমরা বাস্তবেও দেখেছো যে অনেকে, আচ্ছা, যে ছোটবেলাতে মার্বেল খেলে সবাই, যেটা তোমরা কি খেলো, কেউ খেলেছো কেউ মার্বেল? হ্যাঁ, সেই মার্বেল খেলার সময় তোমরা দেখেছো যে একদম যদি হেড অন কলিশন হয়, তাহলে যখন একটা মার্বেল আর একটা মার্বেলকে স্ট্রাইক করছে, ও একদম সরাসরি ওই লাইন বরাবরই চলে যায়। কিন্তু যদি একটু স্ট্রাইকটা যদি একটু সাইড ঘেঁষে হয়, তাহলে আর এরকম ভাবে ওই লাইন বরাবর যায় না, একটু ইয়া হয়ে যায়, ডিফ্লেক্টেড হয়ে যায়, তাই না, সাইডে সরে যায়। তোমরা ক্যারম ক্যারম যখন খেলো, ক্যারমের সময় তো দেখবে ক্যারমের গুটিগুলো যখন স্ট্রাইক করে একটা থেকে আরেকটায়, এই একই রকম ভাবেই হয় আর কি। ক্যারাম তো খেলেছো সবাই, মার্বেল খেলো না খেলো, ক্যারাম আমার বিশ্বাস সবাই খেলেছে আর কি, সেটা হয় বাস্তবে অথবা মানে অ্যান্ড্রয়েড ফোনে আর কি। তো একই কথা আর কি প্রযোজ্য এখানে। তো সেখানে এই যে এরকম যদি কন্ডিশন হয় যে এই হেড অন কলিশন যদি হয়, এই হেড অন কলিশন হলে সেটা আমরা বলছি ওয়ান ডাইমেনশনাল কলিশন। আর হেড অন কলিশন যদি না হয়, তাহলে সেটা হবে আমাদের টু ডাইমেনশনাল, হতে পারে থ্রি ডাইমেনশনাল। বুঝছো? তো এই কলিশন গুলো, এই ডাইমেনশন যদি আমরা ভাগ করতে হয় তাহলে আমরা এইভাবে ভাগ করব। একটা হচ্ছে হেড অন কলিশন, যেটা এটা একদম লাইন বাই লাইন একটা মুখোমুখি সংঘর্ষ যেটা বলে, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। আর যদি একদম মুখোমুখি না হয়, একটু যদি এর সেন্টারটা যদি লাইন অফ অ্যাকশন থেকে একটু সরে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হেড অন হবে না এবং সেক্ষেত্রে এটা আমরা বলবো
টু ডাইমেনশনাল কলিশন অথবা থ্রি ডাইমেনশনালও হতে পারে, যদি এখানে কলিশন হওয়ার পরে এটা একটা পার্টিকেল না থাকে, মনে করে এটা ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে গেল, তাহলে এটা কিন্তু তোমার থ্রি ডাইমেনশনাল কলিশন হয়ে গেল তখন। বুঝছো? এরকম ভাবে হতে পারে, মাল্টি ডাইমেনশনাল কলিশন হতে পারে। আমরা এখানে টু ডাইমেনশনাল কলিশন নিয়ে আজকে আলোচনা করব কিছু। আচ্ছা, তো ওয়ান ডাইমেনশনাল কলিশন যদি হয় তাহলে আমাদের হেড-অন কলিশন যেটা আমরা বললাম, এটা ফিগারে এখানে তোমরা দেখছো। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে কলিশন যদি হতে হয় তাহলে এটা কি একটা সংঘর্ষ, মানে সংস্পর্শে আসতেই হবে, না না এসেও কলিশন হতে পারে? তোমাদের ধারণা কি? কেউ কি বলতে পারবে? সংঘর্ষ হওয়ার জন্য একদম কি একটার সাথে একটা সংস্পর্শে আসাই লাগবে, না না আসলেও হবে? না আসলে না আসলেও সংঘর্ষ হবে। না আসলেও হবে। কখন হবে এটা? একটা এক্সাম্পল। ওই যে অনুপরমাণুর ক্ষেত্রে বোধহয়। না, অণু পরমাণুর ক্ষেত্রে ঠিক হলো না এক্সাম্পলটা। আর কেউ কিছু বলবে? স্যার দুইটা চার্জ যদি একই হ্যাঁ, এটা হচ্ছে ধরনের কথা। হয়। খুব ভালো। তো দুইটা চার্জ যদি পাশাপাশি আসে, দেখো আমাদের মানে যখন কোশ্চেন করি আমাদের ক্লু কিন্তু এই স্লাইডেই থাকে অনেক সময়। ভাইভাতে এমনকি কোশ্চেন করা হয় তোমাদের সামনেই অ্যান্সার থাকে, কিন্তু তোমরা হয়তো অন্যদিকে কোশ্চেন অ্যান্সার হাতড়ে বেরো আরকি। যাই হোক, তো আমাদের এখানে যেটা হলো যেটা বলছিলাম আরকি, যে কলিশন হওয়ার জন্য আমার এটাকে একদম সংস্পর্শে আসতে হবে এমন না। এটা সংস্পর্শে না আসেও এটা কলিশন হতে পারে। যেমন এই যে ফিগারে এখানে দেখো, একটা হচ্ছে এখানকার যে ফিগারটা দেখছো, এটা দেখো একদম মানে সংঘর্ষ হওয়ার জন্য এটাকে অবশ্যই সংস্পর্শে আসতে হবে। কিন্তু এখানে সংস্পর্শ না এসেও মানে এখানে কলিশনটা হচ্ছে। কলিশন হওয়া মানে হলো আমাদের মোমেন্টামের ট্রান্সফার হতে হবে। একটা জায়গায় কলিশন হয়েছে কি হয়নি এটা বোঝার উপায় হলো মোমেন্টাম ট্রান্সফার হয়েছে কি হয়নি এটা বোঝা। যদি মোমেন্টাম ট্রান্সফার যদি হয় তাহলে কলিশন হয়েছে বলা যাবে। তো আমাদের এখানে দেখো চার্জ পার্টিকেল একটা আসছে, এটা প্লাস চার্জ, এটা টু প্লাস চার্জ, মানে এটা থেকে এটা চার্জ ডাবল। যখন এরকম আসছে একটা কাছাকাছি আসছে, তখন কি হবে, এটা একটা যেহেতু পজিটিভ চার্জ দুটো বিকর্ষণ হবে এবং এটা ডিফ্লেক্টেড হবে। যেটা কম চার্জ এটার হতে পারে মাসও কম, এটা বেশি চার্জ এটা হতে পারে মাস বেশি, তাহলে যেটা কম চার্জ এটা বেশি ডিফ্লেক্টেড হবে, যেটা বেশি চার্জ এটা ডিফ্লেক্টেড হবে তবে ওটার তুলনায় কম। আর কতখানি কম হবে বেশি হবে এটা চার্জের পরিমাণ কেমন, এটা একটা থেকে আরেকটা ভর কেমন, এগুলো বিষয়ের উপর নির্ভর করে আরকি। তো যাই হোক, তাহলে এটা বুঝতে পারছি এটা সংস্পর্শে না এসেও এটা কলিশনটা হয়েছে এবং এটা হেড অন কলিশন না, এটা টু ডাইমেনশনাল কলিশন হবে এই ক্ষেত্রে। আচ্ছা, তো এই কলিশন যখন হয় এটাতে যে ফোর্স যেভাবে কাজ করা শুরু করে, মানে এই যে তোমার যে ফোর্সটা মানে হলো মানে যখন সংঘর্ষ হচ্ছে একটা আরেকটার উপর ফোর্স দিচ্ছে, এই ১ নম্বর বস্তু ২ নম্বরের উপরে যে বল দিচ্ছে সেটা হচ্ছে F on 2, ২ নম্বর বস্তু ১ নম্বর বস্তুর উপর যে বল দিচ্ছে সেটা F21, তাই না? এরকম ভাবে আমরা বলেছিলাম। এবং এই F12 F21 এটা এর ক্ষেত্রেও প্রযোজ্য। এই F12 এটাকে এই বল দিচ্ছে, একে বল দিচ্ছে F21, F12 এরও একটা আরেকটার সমান এবং বিপরীত। এটাও আমরা জানি একটা আরেকটার সমান এবং বিপরীত হয়, এবং এটাকে যদি আমরা গ্রাফে লিখি তো সেই গ্রাফটা এরকম ধরনের হবে আরকি। এখানকার যে কালারটা দেখছো এই কালারটা হচ্ছে আমাদের মনে করো অ্যাকশন ফোর্স, এটা ১ নাম্বার মানে এই যে ইয়াটা এই গ্রাফটা F12 যেটা। আর এই F21 এটা হচ্ছে আমাদের, এটা মনে করো এই অ্যাকশন ফোর্সের রিঅ্যাকশন ফোর্স এটা। এবং দেখো এটা পুরোপুরি সিমেট্রিক এবং একটা আরেকটার অপোজিট। তুমি যদি যেকোনো একটা টাইম ধরো, এই টাইমের কথা যদি চিন্তা করো, এই টাইমে তুমি যতখানি অ্যাকশন পাবা ততখানি রিঅ্যাকশনও পাবা। তাই না? আবার একই রকমভাবে এই টাইমে যদি চিন্তা করো তাহলে এই টাইমে যতখানি অ্যাকশন ফোর্স আছে এখানে, ওই একই সময়ে এই এতখানি পরিমাণ রিঅ্যাকশন ফোর্সও আছে। তো এই অ্যাকশন ফোর্স এবং রিঅ্যাকশন পরস্পর সমান এবং একটা আরেকটার বিপরীত। এই বিপরীতটা কি করে বোঝা গেল? দেখো F এর অ্যাক্সিস হচ্ছে এটা। তো F এর অ্যাক্সিসে এটা পজিটিভের দিকে গেছে। তাহলে এটা আমাদের মানে একটা ডিরেকশনে বোঝাচ্ছে। এই F এর অ্যাক্সিসে এই ফোর্সটা আবার গেছে নিচের দিকে, যেটা কিনা তার অপোজিট ডিরেকশন বোঝাচ্ছে। তার মানে এই গ্রাফ দিয়ে বোঝা গেল যে এটা পজিটিভ, মানে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে এবং ভ্যালুগুলো একদম এক্সাক্টলি সমান হবে। কারণ এটা সিমেট্রিক একটা গ্রাফ আমরা এখানে দেখেছি। তো তারপরে ইলাস্টিক কোলিশন ছিল, ইনইলাস্টিক কোলিশন ছিল। আমাদের ইলাস্টিক কোলিশনের জন্য আমরা বলেছিলাম যে ইলাস্টিক কোলিশন হতে হলে আমাদের ২ টা জিনিস দেখতে হবে। একটা হলো যে মোমেন্টাম কনজার্ভ করছে কিনা, আর আরেকটা হলো যে কাইনেটিক এনার্জি কনজার্ভ করছে কিনা। ২ টোই যদি কনজার্ভ করে একই সাথে তাহলে এটা ইলাস্টিক কোলিশন, পারফেক্টলি ইলাস্টিক কোলিশন। আর যদি ২ টোই কনজার্ভ না করে তাহলে সেটা ইনইলাস্টিক কোলিশন হবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে মোমেন্টাম কনজার্ভ করে তবে এনার্জিটা কনজার্ভ করে না। যদি এনার্জি কনজার্ভ না করে তাহলে এটা হবে আমাদের ইনইলাস্টিক
কলিশন। আর যদি মোমেন্টাম এনার্জি দুটোই কনজার্ভ করে তাহলে এটা ইলাস্টিক কলিশন। এখন ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আবার এটা দুই রকম হতে পারে। ইলাস্টিক কলিশন যেটা এটা একটাই, এটা তো আমাদের দুটোই কনজার্ভ করতে হবে কন্ডিশন। কিন্তু ইনইলাস্টিক কলিশনটা আবার দুই রকম হয়। ইনইলাস্টিক কলিশন দুই রকম কিভাবে হয়? একটা হলো এই যে তোমার আমরা গত এক্সাম্পল যেটা দেখিয়েছিলাম যে দুইটা পার্টিকেল এরকম ভাবে যাচ্ছে, একটা এদিকে গেল আর একটা এদিকে গেল, তারা এখানে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পরে দুইটা পার্টিকেল এখানে ভাবে এটা ফিউজ হয়ে গেল, মানে একসাথে জোড়া লেগে গেল, এবং তারপরে ওই দুইটা পার্টিকেল হিসাবেই, মানে দুইটা পার্টিকেল হিসাবে আলাদা না থেকে একটা পার্টিকেল হয়ে এটা এদিকে একটা মানে ভিএফ কমন একটা ভেলোসিটি নিয়ে মুভ করলো। তো এরকম ধরনের যে এক্সাম্পলটা, এটা অবশ্যই একটা ইনইলাস্টিক কলিশনের এক্সাম্পল। কিন্তু ইনইলাস্টিক কলিশন মানে এরকম, মানে একসাথে যদি সংঘর্ষ হওয়ার পরে যদি একটা বডিতে পরিণত হয়ে যায়, এটা অবশ্যই ইনইলাস্টিক কলিশন। কিন্তু এটা ছাড়াও ইনইলাস্টিক কলিশন আছে। সেটা কি না, যে তুমি রাবারের বলগুলো দিয়ে যদি স্ট্রাইক করো মেঝেতে বা যে কোনো একটা হার্ড সারফেসে, যদি এরকম ভাবে স্ট্রাইক করা হয়, তাহলে প্রতি মুহূর্তে প্রত্যেকটা স্ট্রাইকে এখান থেকে কিছু পরিমাণ এনার্জি হারিয়ে যায়। তো সেক্ষেত্রে যে এনার্জি মানে তোমার যেটা হবে, মানে কলিশন যেটা হবে, এটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। কিন্তু সেখানেও দেখো আমাদের এই পার্টিকেলটা, একটা পার্টিকেল মানে দুইটা পার্টিকেল মিলে একটা পার্টিকেল হয়ে যায়নি, কিন্তু তারপরে এটা ইনইলাস্টিক কলিশন হচ্ছে আর কি। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের বাস্তবে যতগুলো কলিশন আমরা দেখি, এটা সবগুলো কলিশনই প্রায় ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন এখানে খুব কম। একদম তোমার এনার্জি কনজার্ভ যদি করে তাহলে সেক্ষেত্রে ইলাস্টিক কলিশন হবে, একই সাথে মোমেন্টামও কনজার্ভ করতে হবে অবশ্যই। তো এরকম এক্সাম্পল খুব কম। এটা হতে পারে তোমার মাইক্রোস্কোপিক লেভেলে এই ইলাস্টিক কলিশনগুলো আমরা বেশি দেখতে পাই আর কি। অ্যাটমিক স্ক্যাটারিং বা ইলাস্টিক মানে তোমার কি বলে, মাইক্রোস্কোপিক লেভেল, অণুপরমাণু লেভেলে আমাদের এই ইলাস্টিক কলিশনগুলো আমরা মূলত দেখতে পাই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো, কে স্যার কোশ্চেন করছো? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি কখনো ইলাস্টিক কলিশন বা ইনইলাস্টিক কলিশন সম্ভব? পরন্ত বস্তুর ক্ষেত্রে কলিশন মানে ইলাস্টিক বা ইনইলাস্টিক কলিশন, হ্যাঁ অবশ্যই সম্ভব। সম্ভব না কেন? একটা বস্তু পড়ছে, মানে দুইটা বস্তু স্যার মিলে তাহলে একসাথে পড়ছে, কোনটা এমনও হতে পারে। সবসময় সম্ভব স্যার? স্যার তাহলে কোনটা ও আচ্ছা সবসময় আচ্ছা সম্ভব? আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলছো পরন্ত বস্তু মানে দুইটাই পরন্ত বস্তু, তাদের মধ্যে সংঘর্ষ সম্ভব কিনা এটা। তৌহিদ, তুমি একটু ক্লিয়ার করো। স্যার স্যার আমি বলতে চাচ্ছি যে স্যার একটা বস্তু পড়তেছে, হ্যাঁ, স্যার একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইলাস্টিক কলিশন সম্ভব কখন? হ্যাঁ, ওটা কার সাথে সংঘর্ষটা হবে সেটা বলো আগে। স্যার কলিশনটা বাতাসের কার সাথে? সাথে, স্যার বাতাসের সাথে সংঘর্ষ হচ্ছে, আমরা বাতাসে তো ধরি। পার্টিকেলের সাথে। হ্যাঁ, জি তুমি স্যার, বাতাসে জি স্যার। পার্টিকেলের সাথে যদি চিন্তা করো, বাতাসে পার্টিকেল গুলো আমরা যেহেতু খুবই মাইক্রোস্কোপিক লেভেল বলি, এটা আমরা ইলাস্টিক কলিশন আমরা এটা ধরতেই পারি, ইলাস্টিক কলিশন। কারণ জি এখানে স্যার। এনার্জি লস করার মতো সেরকম কিছু নাই, এখানে সংঘর্ষ যেটা হচ্ছে এটা ইলাস্টিক কলিশন হয় বাতাসের পার্টিকেলের সাথে যদি তুলনা করো তাহলে। কিন্তু যে পার্টিকেলটা পড়ছে, মানে তুমি যেটাকে ফেললো উপর থেকে, সেটা যদি আবার এরকম মানে কোনো একটা হার্ড সার্ফেসে পড়ার পরে যে সে যদি কিছু এনার্জি লস করে, সেটা হতে পারে হিট, হতে পারে সাউন্ড, মানে যে কোনো কিছু হতে পারে। তো এভাবে যদি এনার্জি লস করে, সেটা হচ্ছে আমাদের আবার ইনইলাস্টিক কলিশন হয়ে যাবে। তুমি প্র্যাকটিক্যাল সিচুয়েশন মনে করো, তুমি একটা ওই যে তোমার পিং পং বলই তুমি এরকম ভাবে উপর থেকে ছাড়লে আর কি। তো সেটা বাতাসের সাথে কলিশন হলো, যতক্ষণ পর্যন্ত বাতাসের মধ্যে ছিল, যে কলিশন গুলো হচ্ছিল বাতাসের পার্টিকেলের সাথে, এটা ইলাস্টিক কলিশন হচ্ছে। কিন্তু যখনই সেটা মেঝেতে পড়ে গেল, তুমি শব্দ শুনতে পাচ্ছ, একটা শব্দ শুনতে পাচ্ছ, মানে হলো তুমি এখানে কিছু পরিমাণ এনার্জি হারিয়েছো, যেটা কাইনেটিক এনার্জি থেকে তুমি পেলে ওই বলের। তাহলে ওই কাইনেটিক এনার্জিটা আর কখনো আগের সমান থাকলো না, তাহলে সেক্ষেত্রে এটা ইনইলাস্টিক তখনই হয়ে গেল। তারপরে হলো যে যখনই পড়লো সে মেঝেতে, মানে ওই মেঝের সারফেসে, এবং তার বল যেখানে পড়ছে সেই বলের সংঘর্ষের জায়গাটুকু এখানেও আমাদের কিছু পরিমাণ তার হিট জেনারেট করবে, সেই হিটটাও আমাদের ওই কাইনেটিক এনার্জি থেকেই আমরা পাচ্ছি, সেখানেও আমাদের তাহলে কাইনেটিক এনার্জি কিছু পরিমাণে লস হলো। তো এই এই ক্ষেত্রে আমাদের আর এই কাইনেটিক এনার্জি যেহেতু একই থাকছে না, তাহলে এটা ইনইলাস্টিক কলিশন হয়ে গেল। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার নাইমুল, আমরা বলো। যে হ্যাঁ আমরা যে কলিশন গুলো দেখতে পাই বেশিরভাগই তো সবই ইনইলাস্টিক কলিশন হয়। বেশিরভাগই ইনইলাস্টিক কলিশন হয়। জি স্যার, ইলাস্টিক খুব কম, শুধু বাতাসের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, পানির ক্ষেত্রে আমরা এখানে আবার আরেকটা ঘটনা ঘটবে আর কি, যাক সেক্ষেত্রে আমরা না যাই। সেখানে তোমার ওই যে ফ্রিকশন বা এরকম ভাবে অন্যান্য ফোর্স গুলো এর মধ্যে চলে আসবে তখন সেক্ষেত্রে। তো আমরা যেটা বলি এমনি বুঝি যে মাইক্রোস্কোপিক লেভেলে যদি হয়,
আর কোনোভাবে এনার্জি লস করার যদি কোনো অপশন না থাকে, এমন কোনো এক্সাম্পল যদি তুমি সামনে পাও, তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে আমাদের মূলত ইলাস্টিক কোলিশন। জি স্যার। মাইক্রোস্কোপিক লেভেলে যেগুলো হয় এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা ইলাস্টিক কোলিশন হবে। আর যেটা ম্যাক্রোস্কোপিক লেভেলে হয়, আমাদের বাস্তবে আমরা যেগুলো দেখি, এগুলো প্রায় সবই ইনইলাস্টিক কোলিশন। আচ্ছা, তাহলে আমরা এরপরে আগে সামনে এই ইলাস্টিক পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশনের জন্য আমরা যেটা একটা ইকুয়েশন লিখেছিলাম গত ক্লাসেও আর কি, যেটা দুইটা পার্টিকেল এরকম মুভ করছিল, একটা পার্টিকেলে কনভার্ট হয়ে যে কমন ভেলোসিটি ভিএফ নিয়ে সামনের দিকে আগাচ্ছে, সেই ভিএফ এর ভ্যালু কত এটা তোমরা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছে, এই ভ্যালু এই একই জিনিস আর কি। এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, এটা হচ্ছে আমাদের মূলত পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশন। আর ইলাস্টিক কোলিশনের জন্য আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করছিলাম গত ক্লাসে। আমরা কি থেকে শুরু করেছিলাম যে m1 v1 প্লাস m2 v2, মানে আমাদের প্রথম কথা হলো যে দুইটা পার্টিকেল যদি এরকম ভাবে কলিশনে অংশগ্রহণ করে, এটা এক নম্বর পার্টিকেল যার মাস কিনা m1, দুই নম্বর পার্টিকেল মাস m2, এরা v1i এবং v2i ভেলোসিটি নিয়ে একটা দিকে কাছাকাছি আসলো, সংঘর্ষ হলো, হওয়ার পরে তাহলে v1f v2f নিয়ে একটা মানে আরেকটার অপোজিট দিকে এরকম চলে যাচ্ছে। এখানে এই যে লাল কালারের যে অ্যারোটা, এটা বোঝাচ্ছে হলো আমাদের ভেলোসিটির ভ্যালু কেমন এবং ডিরেকশন কোন দিকে। ছোট ভ্যালু, ছোট অ্যারো মানে হলো এটার ভেলোসিটি ভ্যালুটা কম, তাই না? আবার এখানে বলের সাইজটা দেখো, বলটা হচ্ছে এখানে যেহেতু বড়, তাহলে এটা বোঝাচ্ছে এটা ভর বড়, তাহলে ভর বড় ভেলোসিটি কম, এটা ভর ছোট ভেলোসিটি এটার থেকে বেশি, তাহলে এটা মোমেন্টাম আমরা প্রায় সমান সমান বলতে পারি নাকি, বা কিছু কম বেশি হতে পারে, যাক। তো তারপরে এখানে যেটা হলো যে সংঘর্ষ করার পরে মোমেন্টাম কিছু ট্রান্সফার হবে, ট্রান্সফার হয়ে যেহেতু এর মোমেন্টাম অনেক বেশি, ভরও যেহেতু বেশি ছিল, একে মোমেন্টাম বেশি দিবে, তাহলে এটার মোমেন্টাম বেশি পাওয়ার কারণে ভর তো আর বাড়তে পারছে না, তাহলে মোমেন্টাম বেশি হয়ে গেলে আমাদের এখানে ওই বেশি যেটুকু হচ্ছে সেটুকু পোষাবে হলো এই ভেলোসিটি বাড়িয়ে দিয়ে। তাহলে ভেলোসিটি দেখো এখানে অনেকখানি বেড়ে গেছে, তার মানে বুঝতে পারছি যে এটা মোমেন্টাম বেশি ছিল, এটার মোমেন্টাম কম ছিল। আর যেহেতু মোমেন্টাম কিছু হারিয়ে ফেলেছে, তাহলে এটা মোমেন্টাম কমে গেল, তাহলে এটা ভেলোসিটি কিছুটা আগে থেকে কমে গেল। যাক, আমরা ফিগারের ডিসক্রিপশনে আর না যাই। তো এখানে যেহেতু এটা ইলাস্টিক স্যার কোলিশন বলছি, হ্যাঁ বলো। স্যার ইলাস্টিক আর ইনইলাস্টিক বলে এটা আমরা ডিফাইন করতেছি কিসের ভিত্তিতে এটা? দুইটা জিনিসের ভিত্তিতে, একটা হচ্ছে তোমার ওই মোমেন্টাম কনজার্ভ করছে কিনা, আর একটা হচ্ছে এনার্জি কনজার্ভ করছে কিনা। এই দুইটা হচ্ছে আমাদের কন্ডিশন। দুইটাই যদি কনজার্ভ করে তাহলে ইলাস্টিক, আর দুইটাই যদি কনজার্ভ না করে, মানে যে কোনো একটা যদি কনজার্ভ না করে, তাহলে এটা ইনইলাস্টিক। স্যার দুইটা বস্তু যখন সংঘর্ষ হয়ে একসাথে মিলিত হলো হুম। তখন তো ভরবেগটা সংরক্ষিত হয়, ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু হতে এনার্জিটা পারে। সংরক্ষিত হয় না। হ্যাঁ, ভরবেগ সংরক্ষিত হবে, অবশ্যই হবে, তবে হ্যাঁ, এনার্জি সংরক্ষিত থাকবে না সেক্ষেত্রে। বুঝছো? যখনই দুটো বস্তু কোলাইড করলো, সংঘর্ষ করলো এবং একটা বস্তুতে পরিণত হয়ে গেল, তখন তাদের মধ্যে আর এর যে ইয়েটা ছিল, ওই শক্তিটা যেটা ছিল, সেই শক্তিটা আর কনজার্ভ করে না, এই ক্ষেত্রে তারা ইনইলাস্টিক হয়ে যায়। কিন্তু মোমেন্টাম এটা ইলাস্টিকের ক্ষেত্রেও কনজার্ভ করে, ইনইলাস্টিকেও কনজার্ভ করে। আচ্ছা, তাহলে বেশি পার্থক্যটা হয় মূলত এই এনার্জিটা থেকে। এনার্জিটা ইনইলাস্টিক কোলিশন হলে পরে এনার্জি কনজার্ভ করে না, এটা হচ্ছে আমাদের মূলত পার্থক্যর জায়গাটা এটাই। আচ্ছা, আমরা এখন এরপরে আগে ছিলাম কিভাবে, যে আমাদের ইলাস্টিক কোলিশন হলে আমাদের এনার্জি এবং মোমেন্টাম কনজার্ভ করছে, তাহলে আমরা এই ইকুয়েশন দুইটাই লিখতে পারছি। এক্ষেত্রে আমরা এই এনার্জির কনজারভেশন যে এটা ছিল, এটা প্রথম বস্তুর সংঘর্ষের আগের গতিশক্তি, এটা দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগের গতিশক্তি, একই রকম ভাবে এটা প্রথম বস্তুর সংঘর্ষের পরের গতিশক্তি এবং এটা দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরের গতিশক্তি। এগুলো মানে সংঘর্ষের আগের গতিশক্তি হচ্ছে এগুলো, আর পরের গতিশক্তি হচ্ছে এগুলো, এইগুলো যোগ করে আমরা সমান সমান পেয়েছিলাম। এটা ইলাস্টিক কোলিশনের একটা শর্ত। তো এখানে দেখো যে সবগুলোতেই আমাদের হাফ 1/2 একটা ফ্যাক্টর আছে, 1/2 ফ্যাক্টর দিয়ে এরকম ভাবে গুণ করা আছে। তো এগুলোকে আমরা উঠিয়ে দিতে পারি, উঠিয়ে দিয়ে আমরা তারপরে একটু ফর্মুলা ফেলেছি রিঅ্যারেঞ্জ করার পরে, প্রথমে হাফ উঠিয়ে দেওয়ার পরে আমরা এটাকে এই m1 v1 মানে তোমার এই কি বলে এটাকে m1 যেখানে যেখানে আছে, এই m1 গুলোকে একদিকে নাও, m2 গুলোকে একদিকে নাও, এই কাজটা এখানে করা হয়েছে আর কি। প্রথমে হাফ উঠানো হলো, হাফ উঠানোর পরে এটা পেলাম, তারপরে m1 গুলো একদিকে, m2 গুলো একদিকে নিলে পরে আমরা m1 কে কমন নিয়ে এই ভ্যালুটা এটা পাচ্ছি। m1 কমন নিলে পরে v1i স্কোয়ার প্লাস v1f স্কোয়ার মাইনাস আর কি, তারপরে ইকুয়ালস টু এদিকে m2 কে আমরা কমন নিয়েছি, m2 কমন নিলে পরে v1f স্কোয়ার মাইনাস v1i স্কোয়ার। এটা আমাদের গত ক্লাসে হয়েছিল আর কি, এগুলো তোমরা করেছো আশা করি।
যদি তোমাদের লেকচারটা সম্ভবত দেওয়া হয়নি গত সপ্তাহের, এটা একসাথে আজকে দিয়ে দিব। তারপরে এখানে এটাকে ফর্মুলায় ফেলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা পড়ছে, এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার ফর্মুলা ফেলা হলো। এখন তারপরে যে কাজটা হবে সেটা হলো আমরা এটাকে, এই যে এটা একটা ইকুয়েশন, আমাদের 3 নম্বর ইকুয়েশন, এই 3 নম্বর ইকুয়েশনকে আমরা এইখান থেকে যে কোনো একটা কিছু এটা বাদ দিতে চাই, মানে একটা অংশ বাদ দিতে চাই। কি করে করব? আমাদের যে 1 নম্বর ইকুয়েশন ছিল, দেখো এখান থেকেও আমরা এই টাইপের একটা ইকুয়েশন আসার একটা সম্ভাবনা আছে। তো এই 1 নম্বর ইকুয়েশনটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করা হয়, এমন গুলো কিছু কমন নাও, তাহলে দেখা গেল যে এমন কমন নিলে পারে এমন ইন্টু ভি1i মাইনাস, এখানে এমন ছিল, তাহলে এটা এবার শেষে মাইনাস হয়ে গেল, তাহলে এমন ইন্টু ভি1i মাইনাস এমন, এটা কমন গেলে পারে ভি1এফ, যেটা এখানে আমরা করেছি আর কি। এমন কমন গেল, ভি1i মাইনাস ভি1এফ। একই রকম ভাবে এখান থেকে যদি আমরা এম2 কে কমন নিই, তাহলে এম2 কমন নিলে পারে ভি2এফ মাইনাস ভি2i। তো এই যে এটা হলো, এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে এই 4 নম্বর ইকুয়েশন দিয়ে 3 নম্বর ইকুয়েশনকে ভাগ করো। 3 নম্বর ইকুয়েশনকে যদি আমরা এটা যে ভাগ করি, তাহলে a1 কেটে যাচ্ছে, এখানে v1i মাইনাস v1f যেটা ছিল এইটুকু অংশ কেটে যাচ্ছে। একই রকম ভাবে এখান থেকে m2 কেটে গেল এবং এইটুকু অংশ কেটে যাচ্ছে। কাটার পরে তুমি যেটা পাচ্ছ সেটা হলো এই যে এই প্লাসের অংশটা, এইটুকু অংশটা শুধুমাত্র থাকছে, যেটা আমরা এখানে লিখেছি। তাহলে v1i প্লাস v1f ইকুয়ালস টু v2f প্লাস v2i। স্যার বুঝলাম না, একটু আবার সামনে থেকে একটু বলেন স্যার। বোঝো নাই? আচ্ছা, কোনটুকু বোঝো নাই বলো? এই 3 নম্বর ইকুয়েশন বুঝেছো? 3 নম্বর ইকুয়েশনটা স্যার এই যে m1 v1 i স্কয়ার প্লাস m2 v2 i স্কয়ার এই পর্যন্ত ঠিক আছে, তারপর থেকে বলেন স্যার। m1 m2 কমন নিলেন, তারপরে কি করলেন? হ্যাঁ, এটা তো বুঝেছি, এইটুকু লাইন বুঝেছো তার মানে। আচ্ছা, তারপরে এখানে এটা হলো আমাদের a আর এটা b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, তাই না? ও a a স্কোয়ার স্কয়ার মাইনাস b মাইনাস b স্কোয়ার সূত্র ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a a মাইনাস মাইনাস b, b। বা a মাইনাস b ইন্টু a প্লাস b, তাই না? ওই ফর্মুলা এখানে ফেলা হলো তারপর v1i। স্যার এটা ওই ফর্মুলা ফেলার পরে তুমি এখন কি করবা? এই যে এটাকে এবার এটাকে একটা ইকুয়েশন আমাদের রেখে দেবো, 3 নম্বর ইকুয়েশন। এরপরে আমরা যাব আবার 1 নম্বর ইকুয়েশন, আমরা কি লিখেছিলাম? এই যে মোমেন্টাম কনজার্ভ করার যে ইকুয়েশনটা, সেটা আমরা এখানে 1 নম্বর ইকুয়েশন ছিল। এটাকে রিঅ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ করে তার মানে হলো এই m1 কে কমন নাও। এই ইকুয়েশন থেকে যদি m1 কে কমন নেওয়া হয়, তাহলে এটা এখানে m1 এদিকে আছে, এটাকে বামে নিয়ে যাও, তাহলে এটা মাইনাস হলো। m1 কমন নেওয়ার পরে হচ্ছে কি m1 ইন্টু v1i মাইনাস v1f, এই যে m1 ইন্টু v1i মাইনাস v1f, বুঝছো? জি স্যার। একই রকম ভাবে m2 কে কমন নাও, জি m2 কে স্যার। কমন নিলে পরে v2f মাইনাস v2i v2i। এবার যে কাজটা করব, এই 4 নাম্বার ইকুয়েশন দিয়ে এখন যেটা পেলা, এটা দিয়ে এর আগের ইকুয়েশন যেটা ছিল 3 নাম্বার, এটাকে ভাগ করো। এই 3 নাম্বার ইকুয়েশনকে 4 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করো, তাহলে যেটা পাবা সেটা হলো এই যে শুধু এইটুকু অংশ, তাই না? এটা ছাড়া, এইটুকু অংশ ছাড়া বাকি, মানে যেটুকু এখন আমরা বোল্ড করলাম, এইটুকু অংশ ছাড়া বাকি সবই কেটে যায়। জি স্যার। হ্যাঁ, তো আমরা সেটাই এখানে লিখেছি, দেখো এটাই লেখা আছে। এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছে v1i মাইনাস v2i। এটা হলো আমাদের এখন হলো এই আই গুলাকে, মানে ইনিশিয়াল ভ্যালুর যে ভ্যালু ইয়াগুলা, ইনিশিয়াল যে ভেলোসিটি গুলা, এটাকে আমরা একই দিকে নিয়ে যাবো। তাহলে v1i এটা এখানে প্লাস ছিল, এটা এদিকে এসে মাইনাস হয়ে গেলো, তাহলে v1i মাইনাস v2i। আর এদিকে যেটা ছিল এগুলো সবগুলোকে আমরা মানে ফাইনাল ভেলোসিটি গুলোকে আমরা ডানে নিতে চাই। তাহলে এখানে v1f মাইনাস v2f এটা আমরা করলাম। আসলে v2f মাইনাস v1f হওয়ার কথা, তাই না, রিঅ্যারেঞ্জ করলে পরে, কিন্তু আমরা ইচ্ছে করে এটাকে আগে নিলাম। এই আগে নেওয়ার কারণে আমাদের এখানে একটা এক্সট্রা মাইনাস দিতে হলো। এটা আগে নেওয়ার কারণ আছে, কারণ হলো যে আমরা এই 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের বেগ কত, এটাকে আমরা বলি কি রিলেটিভ ভেলোসিটি। তাহলে এখানে এটা 2 নম্বর বস্তুর রিলেটিভ ভেলোসিটি, তাই না? 1 নম্বর সাপেক্ষে 2 নম্বর বস্তুর আপেক্ষিক বেগ কত, এই আপেক্ষিক বেগটা আমরা এরকম ভাবে জানতে চাই। তো এই আপেক্ষিক বেগ যেহেতু প্রথমটা এরকম ছিল, এই একই রকম ভাবে মিল করার জন্য এটা এরকম ভাবে আমরা এটাকে 1 মাইনাস 2, মানে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার কেমন বেগ, এটা আমরা এভাবে লিখেছি আর কি। এখন তাহলে এখানে দেখো যে দুইটা পার্টিকেল যদি এরকম ভাবে থাকে, তাহলে একটা সাপেক্ষে আর একটা যে আপেক্ষিক বেগ, মানে ইনিশিয়াল ভেলোসিটির যে রিলেটিভ ভ্যালু, এটা ফাইনাল ভেলোসিটির রিলেটিভ ভ্যালুর সমান, তবে বিপরীত। এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাদের পরীক্ষাতে দিয়েও দিতে পারি।
এরকম ভাবে যে প্রমাণ করো যে এক নম্বর বস্তুর মানে প্রথম মানে দুইটা বস্তুর ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি এটা ফাইনাল রিলেটিভ ভেলোসিটির সমান কিন্তু বিপরীত, এটা প্রমাণ করো। তাহলে সেইটুকু যদি বলি তাহলে আমরা প্রমাণ করবো কতখানি, এখান থেকে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত, বুঝছো? একদম এই যে এখান থেকে শুরু করে এই 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত এটা দেখিয়ে দিলে আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আর এর বর্ণনাগুলো তো ইংরেজিতে লিখতে গেলে একটু সমস্যা হয়। না কোনো সমস্যা নেই, তুমি যেটুকু বুঝো সেটুকু লিখবা। আমি এখানে যেটা তোমাদের বারবারই বলি, আমি এটা যেটা এখানে লিখেছি তোমার লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করার দরকার নেই, তুমি সম্পূর্ণটা বুঝে পড়বে, যেটুকু বুঝলে সেটুকুই লিখবে ইংরেজিতে। জি বুঝছো? স্যার। তুমি যেটুকু বোঝো, যেটা তুমি বোঝানোর জন্য যেটুকু মনে করো যে তুমি একজন স্টুডেন্টকে বোঝাচ্ছ, তুমি যেটুকু মানে বললে পারে মনে করো যে আমার বোঝানোটা ঠিক আছে, তুমি সেটুকুই লিখবা। পরীক্ষা খাতে তোমার A to Z সব লাইন বাই লাইন মুখস্থ করে লেখা সম্ভব না, জি স্যার। বুঝছো? এভাবে কোনো জায়গাতে এভাবে মুখস্থ করে লেখা সম্ভব না, এবং তুমি যদি মুখস্থ করতে যাও এটা মানে ভালো প্র্যাকটিস হবে না আর কি। তুমি যদি বুঝে লিখো, তুমি এই এক লাইন যদি এখানে বইয়ে পড়লে তুমি বুঝে আরো 10 লাইন সেখান থেকে বানিয়ে লিখতে পারো, এটা খুব ভালো। কিন্তু জি তুমি স্যার। মানে 5 লাইন পড়লে ওই 5 লাইন তুমি ওই মুখস্থ লিখে দিলে এটাতে কোনো জ্ঞান আহরণ হলো না আর কি। যাক, আমাদের তারপরে আসি। এগুলো নিয়ে তোমাদের কঠিন কিছু মনে হবে না, তোমরা এটা পড়বে, পড়ে দেখবে যে একদমই সহজ। তুমি এমনি লিখতে যাবে, এমনি ওটা লেখা চলে আসবে আর কি। প্র্যাকটিস করো কয়েকটা, পরীক্ষা দাও, টিউটোরিয়াল আমরা পরীক্ষা খোলার পরে টিউটোরিয়াল নিব, দেখবে যে একদমই সহজ, কঠিন কিছু না, ভয় পাওয়ার কিছু নাই আর কি। হুম। আচ্ছা, তাহলে আমরা এই যে এই 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত আমরা পেয়েছি। এখন আমরা যে কাজটা করতে চাই সেটা হলো যে এই যে দুইটা বস্তু ছিল তো, এদের যে ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি ছিল, আমরা এর ইনিশিয়াল ভেলোসিটি টার্মে ফাইনাল ভেলোসিটি জানতে চাই। মনে করো আমাদের সবগুলোর ইনিশিয়াল ভ্যালু জানা আছে, প্রথম বস্তুর আগের বেগ কত, দ্বিতীয় বস্তুর আগের বেগ কত, দ্বিতীয় বস্তুর ভর কত, প্রথম বস্তুর ভর কত, এগুলো সবই আমরা জানি। এর টার্মে আমরা এই দ্বিতীয় বস্তুর বা প্রথম বস্তুর শেষ বেগ কত হবে এটা আমরা জানতে চাই, ফাইনাল ভেলোসিটি গুলো জানতে চাই। তো সেটা আমাদের পরবর্তী ইয়ে ছিল যে আমরা কিভাবে বেগটা বের করতে পারি। তো এই জন্য আমরা যে কাজটা করব, এই 5 নম্বর ইকুয়েশনে আমাদের ফাইনাল ভ্যালু হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে v1f আর একটা হচ্ছে v2f। এই তাহলে যে কোনো একটা ভ্যালু আমরা বের করব, বের করে তার ম্যাগনিটিউডটা যদি আমরা তার যে ভ্যালু এটা যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে আর একটা ফাইনাল ভ্যালু থাকবে। লজিকটা একটু বোঝো, আমাদের এই 1 নম্বর ইকুয়েশনেও ফাইনাল ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে v1f আর একটা হচ্ছে v2f। আবার 5 নম্বর ইকুয়েশনেও আমাদের ফাইনাল ভ্যালু আমরা দুইটা পাচ্ছি, এখানেও v1f এবং v2f। তাহলে এই ইকুয়েশন থেকে v1f বা v2f যে কোনো একটা ভ্যালু বের করে যদি আমরা ওই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে ওই একটা ভ্যালু চলে গেল, বাকি শুধুমাত্র একটা ফাইনাল ভ্যালু থাকছে। এটা আমাদের লজিক। তো সেই কাজটা আমরা করেছি, এবং এটার থেকে আমরা সব প্রথমে 5 নম্বর ইকুয়েশন থেকে আগে v2f এর ভ্যালুটা এখান থেকে বের করলাম। v2f কে আলাদা করে সবগুলোকে ডানে যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে এটা হয় v1i মাইনাস v2i প্লাস v1f, এটা হয়। আমরা এই 5 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি। এখন এখানে v2f এর যে ভ্যালুটা পেলে, এটাই যদি 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দাও তাহলে এই জিনিসটা আসে, যেখানে কি ছিল m1 v1i প্লাস m2 v2i প্লাস m1 v1f প্লাস m2 v2f ছিল, সেই v2f এর জায়গাতে আমরা এই v2f এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, বুঝছো? তাহলে এটা বসানোর পরে আমরা এটাকে একটু ভ্যালুটা মানে গুণ করি, একে গুণ করার পরে তুমি যা পাবা সেটা এটা কি আর করার দরকার আছে না, তোমরা পারবা? তোমাদের যদি সমস্যা হয় এটুকু আমরা বোর্ডেই চলে যেতে হলে, যদি তোমাদের সমস্যা মনে করো আর কি। এইটুকু আমাদের গত ক্লাস পর্যন্ত হয়েছিল, আমরা এখন তারপর থেকে শুরু করছি। তাহলে আমাদের এখানে v2f এর যে ভ্যালু এটা সমান হচ্ছে কি, হচ্ছে v1i মাইনাস v2i প্লাস v1f। তো এই ভ্যালুটা আমরা বসাবো কোথায়, আমাদের যে ছিল ইকুয়েশন ছিল যে v1 m1 v1i প্লাস m2 v2i। আচ্ছা, তোমরা মনে হয় এটা একটু দেখতে পাবে না ভিডিওতে, আমরা তাহলে এই যে শেয়ার স্ক্রিনটা এখন ক্লোজ করছি এবং এই স্ক্রিনটা বড় করছি, যাতে করে তোমরা ভিডিওতে যখন পাবে তখন এটা যাতে ক্লিয়ার দেখতে পারো আর কি। তাহলে এটা ইকুয়ালস টু m1 v1 f
প্লাস m2 v2 f এখানে ছিল। তো এইটা হচ্ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল। এটা আমাদের 5 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি এটাকে। 5 নম্বর ইকুয়েশন থেকে এটা পাওয়া। এটা কিন্তু 5 নম্বর ইকুয়েশন না, এটা 5 নম্বর ইকুয়েশন থেকেই পাওয়া। আর এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা এখন এই ভ্যালুটা বসাবো, যেখানে v2f এর জায়গায় এই যে এখানে যে ভ্যালুটা আমরা পেলাম এই ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে v1i মাইনাস v2i প্লাস v1f এটা। তাহলে এটাকে তুমি একটু রিঅ্যারেঞ্জ করো। তাহলে m1 v1f প্লাস m2 v1i মাইনাস m2 v2i প্লাস m2 v1f। আর বাম দিকে যেটা ছিল m1 v1i প্লাস m2 v2i, এটা তো থাকছেই। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমাদের কোন কোন মানে v এর v1i কোথায় কোথায় আছে, v1f কোথায় আছে, এগুলো মানে v এর গুলো কোথায় কোথায় কমন যায় এটা আমরা নিব আর কি। তো সর্বপ্রথম কাজ হলো আমাদের v1i টা খোঁজা। v1i কোথায় আছে, এখানকার যে v1i ছিল এখানে v1i আছে হলো এই জায়গাতে। তাহলে এটাকে যদি আমরা v1i কে কমন নিতে চাই তাহলে এটাকে আমাদের আগে বামে নিয়ে আসতে হবে। তাহলে এটা m1 মাইনাস m2 এটা কমন গেল এবং তার হলো v1i। তাহলে আমাদের এই টার্মগুলো কাজ হয়ে গেল। তারপরে আছে আমাদের v2i মনে করো। তাহলে এবার প্লাস এবার এই v2i আছে হলো এখানে এবং একটা আছে হলো এখানে। তাহলে এটা আছে v2i m2i m2 v2i, এটা m2 v2i। তাহলে এটা এই পাশে এসে এটা প্লাস হচ্ছে এবং তার হলো যেহেতু দুটোই একই জিনিস তাহলে এটা 2 m2 v2i ইকুয়ালস টু, তাহলে আর দুইটা জিনিসের আমাদের কাজ বাকি আছে, এটা হয়ে গেছে, এটা এবং এটা কাজ বাকি। তাহলে এবার হলো এই m1 প্লাস m2 v1f এটা। তো এখান থেকে আমরা যে v1f এর ভ্যালু পাবো এটা হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 v1i প্লাস 2m ডিভাইডেড বাই m1 প্লাস m2 v2i। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। আমাদের ইকুয়েশন নাম্বারটা হওয়ার কথা 6 নাম্বার ইকুয়েশন সব মিলে। তাহলে এটা হচ্ছে একটা আমাদের ফাইনাল ভেলোসিটি ভি এর ভ্যালু, যেটা কিনা আমরা সবগুলা ইনিশিয়াল ভেলোসিটি গুলো থেকে পাচ্ছি। দেখো এখানে সবগুলো ইনিশিয়াল ভ্যালু, v1i ইনিশিয়াল ভ্যালু, v2i ইনিশিয়াল ভ্যালু, আর m1 m2 তো আমরা জানি। তাহলে আমাদের যে ইনিশিয়াল ভ্যালুগুলো যদি আমাদের জানা থাকে তাহলে তার মাধ্যমে আমরা এই ফাইনাল ভ্যালু মানে ফাইনাল ভেলোসিটিটা এর মধ্যে দিয়ে বের করে নিয়ে আসতে পারি। এর পর্যন্ত আমাদের করা ছিল। আমাদের এই একই রকম নিয়মে আমরা এরপরে এখান থেকে যেটা করতে পারি, v2f জানা দরকার। এই v2f জানার জন্য আমাদের v1f এর ভ্যালুটা আমাদের বসাতে হবে। তাহলে v1f আমরা যদি আবার এই একই ইকুয়েশন থেকে যদি আমরা v1f কে আলাদা করে নিই তাহলে v1f ইকুয়ালস টু হবে v2f মাইনাস v1i প্লাস v2i। এটা হচ্ছে, দেখো এখানে দুইটা ছিল এই পাশে চলে গেল। তাহলে v2f মাইনাস v1i প্লাস v2i এটা হচ্ছে। এখন এই জিনিসটাই আমরা যদি আমাদের ওই যে 1 নম্বর ইকুয়েশন যেটা ছিল যে m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল মানে এখানে যেটা ছিল আর কি, ওই ইকুয়েশনে যদি তুমি যদি ভ্যালুটা বসিয়ে দাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে m1 v1i প্লাস m2 v2i ইকুয়ালস টু m1 v1f ছিল এখানে, আমরা কার ভ্যালু বসাতে চাই, v1f এর ভ্যালুটা। তাহলে m1 v1f এর ভ্যালু যেটা আমরা এখানে বসাই তাহলে এবার হচ্ছে v2f মাইনাস v1i প্লাস v2i। তোমরা কি আছো ক্লাসে? জি স্যার আছে। প্লাস m2 v2i, সরি এটা f, হ্যাঁ বলো কি কথা বলছো, আমি তো দেখতে পাচ্ছি না, বলো শুনছি। আচ্ছা সম্ভবত ভুলে স্যার গেছি। স্যার আমরা আছি ক্লাসে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। এখন তুমি তাহলে এরপরে এটাকে রিঅ্যারেঞ্জ করো, এটা যা ছিল তাই m1 v1i প্লাস m2 v2i ইকুয়ালস টু m1 v2f মাইনাস m1 v1i প্লাস m1 v2i প্লাস এদিকে যা ছিল m2 v2f। এখন এই ভ্যালুগুলো আমরা একটু যদি কমন নিই, কমন নিয়ে যেটা উপরে সাজানো হয় তাহলে আমরা কি পাই একটু দেখি।
এখান থেকে কি কি কমন যায়, আবার আগের মতোই আমরা ভি এর ভি রিলেটেড ভ্যালুগুলো কমন নিব আর কি। তাহলে সর্বপ্রথমটা হচ্ছে আমাদের ভি1i। তাহলে ভি1i আর এদিকে কোথায় আছে, এখানে একটা আছে ভি1i, তাহলে যেটা কিনা মাইনাস, তাহলে এবার সেটা প্লাস হয়ে যাবে। তাহলে 2m1 ভি1i এটা হলো। তারপরে আমাদের আছে হলো ভি2i, তাহলে ভি2i এখানে একটা, ভি2i এখানে একটা, তাহলে এই দুটো মিলে হলো, তাহলে এটা এই পাশে আসতে হবে এবং এটা মাইনাস, তাহলে এটা হলো প্লাস m2 মাইনাস m1, পরেরটা m1 না, হ্যাঁ এটা m1, তো m1 ইন্টু ভি2i এটা হলো। তাহলে সমান চিহ্ন দিয়ে দিই। তারপরে এদিকে আর দুটো টার্ম আছে আমাদের, এটা একটা এটা একটা, তাহলে m1 প্লাস m2, m1 প্লাস m2 ইন্টু v2f, v2f। আমরা v2f এর ভ্যালুটা জানতে চাই, তাহলে v2f ইকুয়ালস টু আমরা যা পাবো 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু v1i প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু v2i। তাহলে আবারও দেখো আমাদের ইনিশিয়াল ভ্যালু দিয়ে আমরা ফাইনাল ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারছি আমাদের এই ইকুয়েশনের মাধ্যমে, এবং এটার নাম্বার হলো ইকুয়েশন নাম্বার 7। তাহলে সব মিলে আমাদের দুইটা ইকুয়েশন হলো, এটা একটা এটা একটা। এই ইকুয়েশনগুলো এখন আমাদের কিছু কন্ডিশন আমাদের এরপরে অ্যাপ্লাই করতে হবে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বুঝতে? সম্ভবত নাই। আচ্ছা, কন্ডিশন কি কি? স্যার এই প্রশ্ন কি এখান থেকে ব্যাখ্যা করতে বলতে হবে নাকি এখান থেকে কোনো ম্যাথ আসবে? এটা প্রমাণ করা থাকবে, মানে এটা প্রমাণ করতে বলবে আর কি, কোশ্চেনে প্রমাণ করতে বলা থাকতে পারে। m1 minus 2, বুঝছো? এরকম একটা ইকুয়েশন দিয়ে মানে লিখে দিলাম হয়তো বা, দিয়ে বললাম যে এটা প্রমাণ করো, যেখানে তার ভ্যালুগুলো যেটা মিন করার সেটা মিন করছে, এরকম একটা দিয়ে আমরা যদি এরকম বলে দিই, তাহলে এই পর্যন্ত প্রমাণ করতে হবে তোমাকে। তার শেষে আমাদের এক্সাম্পল দিয়ে দিন বাসার কাজ। আমরা তো টিউটোরিয়াল নিবই, তখন তোমরা এটা পাবে আর কি। আর বাসার কাজ যেটা পড়াচ্ছে সেটা সবই বাসার কাজ আর কি, আলাদাভাবে আর কিছু নাই। তাহলে আমরা দুইটা ইকুয়েশন এরকম ভাবে লিখলাম পাশাপাশি। তাহলে উপরে একটা 6 নম্বর ইকুয়েশন, এটা পরে 7 নম্বর ইকুয়েশন। এখন আমরা এরপরে কন্ডিশনে যাই। কন্ডিশন হলো যে দুইটা বস্তু গেছিল মানে কলিশনে যারা অংশগ্রহণ করছে, এই m1 ইকুয়ালস টু m2, দুইটারই ভর সমান। দুইটারই যদি ভর সমান হয় তাহলে সেই ভ্যালুগুলো কেমন হয়। 1 নম্বর ইকুয়েশন থেকে দেখি, এটাতে এই m1 ইকুয়ালস টু m2, তাহলে m1 মাইনাস m2 মানে হলো 0, তাহলে এই টার্মটা পুরোটাই 0 হচ্ছে। 2 নম্বর টার্মে 2, আচ্ছা এটা কি ছিল জানি, 2m, 2m তো হওয়ার কথা না, 2m1 হওয়ার কথা, 2m2 হবে, সরি। হ্যাঁ, তাহলে এখানে 2m2 আর এখানে m1 প্লাস m2, মানে এটাও আবারও এই 2m2 বাই 2m2 আমরা কেটে যাই, তাহলে এখানে থাকে সেটা হলো যে v1f ইকুয়ালস টু v2i, এটা হয় 2 নম্বর ইকুয়েশন। 7 নম্বর ইকুয়েশন থেকে যেটা থাকবে, এখানে উপরে 2m1 নিচে m1 প্লাস m2, মানে এটা আমরা 2m1 লিখতেই পারি যেহেতু দুইটা সমান, তাহলে এটা কেটে যাচ্ছে, এই টার্মটা থাকছে। আর এই টার্মটা আবার m1 মাইনাস m2, m2 মাইনাস m1, এটা 0। তাহলে এখন আমরা যেটা পাচ্ছি v2f ইকুয়ালস টু v1i। তার মানে হলো যে এখানে একটু খেয়াল করার বিষয় আছে, এটা দেখো এই 1 নম্বর বস্তুর শেষ বেগ, এটা হচ্ছে 2 নম্বর বস্তুর আদি বেগ, এটা 2 নম্বর বস্তুর শেষ বেগ, এটা 1 নম্বর বস্তুর আদি বেগ। তার মানে এখানে তাদের ভেলোসিটি গুলো কিন্তু সমান না, ভেলোসিটি গুলো আলাদা আলাদা, তাদের মাসটা সমান ছিল। আমাদের কন্ডিশন ছিল এই কন্ডিশনে যে তাদের ভরটা সমান হবে। ভর যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এটার শেষ বেগ হবে আরেকটার আদি বেগের সমান। তার মানে হলো যে দুইটা পার্টিকেল যখন এরকম ভাবে মুভ করছিল, এটা যে ভেলোসিটিতে যাচ্ছিল, মনে করি এটা 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, আর এটা ভর একই, এ যাচ্ছিল এদিকে সামথিং মনে করো 5 মিটার পার সেকেন্ড। তাহলে যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পরে যখন যাচ্ছে তারা আবারও এরকম দিকে যাবে, তাহলে সংঘর্ষ হওয়ার পরে এটার যে বেগ এটা হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড, আর এটা হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড। তার মানে হলো যে তাদের যে মোমেন্টাম ছিল সেই মোমেন্টামটা এক থেকে আরেকটা শেয়ার হয়েছে, ট্রান্সফার হয়েছে আর কি। তো তার মধ্যে যদি দুইটা ভ্যালু মাসের ভ্যালু যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা ঘটবে, আর সমান না হলে তো তাহলে আরো কন্ডিশন আছে, আমরা এরপরে যাই। এটা বুঝতে পারলে কি? এটা মজার বিষয় আর কি। আরেকবার একটু বলেন এটা।
হ্যাঁ, তাহলে এটা আমি আবারও বলছি যে দুইটা বস্তুর ভর সমান। আমাদের কন্ডিশন হলো দুইটা বস্তু যদি ভর সমান হয়, তাহলে এই যে ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করলাম 6 নম্বর 7 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশন অনুযায়ী তাদের বেগের ভ্যালুগুলো কেমন হয়। তো যদি ভর সমান হয় তাহলে আমরা দেখছি যে এই v1f এটা v2i এর সমান হচ্ছে। তার মানে হলো যে প্রথম বস্তুর যে শেষ বেগ হবে এটা দ্বিতীয় বস্তু আদি যে বেগটা ছিল, মানে যে বেগ নিয়ে সংঘর্ষ করেছে সেই বেগের সমান হয়ে যাবে। একই রকম ভাবে 2 নম্বর বস্তুর যে শেষ বেগ এটা 1 নম্বর বস্তুর আদি বেগের সমান হয়ে যাচ্ছে। তার মানে হলো যদি ভর সমান হয় তাহলে একটা আর একটার বেগের মানে কি বলছে এটাকে, তোমার একটার বেগ শেষ বেগ এটা অন্যটার আদি বেগের সমান হয়ে যাচ্ছে আর কি। বুঝছো, এটাই আমাদের মজার বিষয় যেটা বোঝার এখানে লাগবে আর কি। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো, মনে করো এটা দুইটা বস্তু তুমি নিলা, এই দুইটা বস্তুরই ভর সমান সমান, দুইটা মার্বেল মনে করো। তো একটা বস্তু মানে 2 নম্বর বস্তুটা কোনো বেগই ছিল না, মনে করো 2 নম্বর বস্তুর বেগ আমরা করে দিলাম 0। তো 2 নম্বর বস্তুর বেগ যদি 0 হয় তাহলে যখন একে যে সংঘর্ষ করবে তখন মজার যে ঘটনাটা ঘটবে সেটা হলো, এবার এটা 1 নম্বর মনে করো, এটা 2 নম্বর। এই 1 নম্বর বস্তুটা এখানে যে এটা 0 ভেলোসিটি হয়ে যাবে, 0 মিটার পার সেকেন্ড। আর এই 2 নম্বর বস্তুটা ওইদিকে তখন আবার এই যত বেগ নিয়ে আসছিল ওই 3 মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে আবার চলতে থাকবে। বুঝছো মজার বিষয় না? স্যার 0 মিটার পার সেকেন্ড বেগ মানে ওটা তো স্থির বস্তু তাই না? স্থির হয়ে গেল, স্থির হয়ে গেল, হ্যাঁ। স্যার ওইটা তো তাহলে ওই সরলরেখা বরাবর ওই বস্তুকে ঠেলে নিয়ে যাবে না? না না না, স্যার এটা তো ঠেলে নিয়ে যাওয়ার প্রশ্ন আসে না। তোমার এখানে সংঘর্ষ করলো মানে বিষয়টা এরকম, এটা মনে করো একটা মাস, এটা একটা মাস, এ যাচ্ছে এখানে স্থির ছিল, এখানে যে থেমে গেল আর এ চলতে থাকলো, এরকম ঘটনা করবে। বুঝছো, এ স্থির আছে, এ সংঘর্ষ যাচ্ছে মানে যাচ্ছে যে সংঘর্ষ করবে, সংঘর্ষ হলো, এ থেমে গেল আর এ চলতে থাকলো, এরকম একটা বিষয় দাঁড়াবে। এরকম তোমরা দেখেছো আর কি, তোমরা যখন যে ওই মার্বেল খেলছো বলছো যারা, তারা এরকম দেখেছো যে একটা মার্বেল যখন এরকম আর একটা সমভরের কোনো মার্বেলকে এরকম ভাবে স্ট্রাইক করে তখন ওই মার্বেলটা ওখানে জায়গাতে স্থির থেকে যায় একই জায়গাতে, আর যেটা যেখানে ছিল আগে স্থির ছিল সে চলতে শুরু করে ওই একই বেগে। তো যাই হোক, ক্যারামের গুটির ক্ষেত্রেও একই হ্যাঁ রকম। ক্যারামেও একই রকম ভাবে হয়, আমরা ওরকম এক্সাম্পল বলতেই পারি। তাহলে এখন আমরা এর পরের এক্সাম্পলে যাই। এটা আমরা বললাম কি যে তাদের মাসটা সমান। এই মাস সমান ছাড়া আরো কয়েকটা আমাদের কন্ডিশন আছে। তোমাদের কি সময় আর 3 মিনিট, বেশি নাই। আচ্ছা যাও, তাহলে আমাদের যেটা কন্ডিশন একটা বললাম ওটা একটা হলো, এখন 2 নম্বর কন্ডিশনে আস। হ্যাঁ, কে কি বলছো? আচ্ছা, কেউ কোশ্চেন করলে একটু তাড়াতাড়ি কোশ্চেন করো। হ্যাঁ, মানে বলে যে থেমে যাচ্ছ এটাতে সময় নষ্ট হচ্ছে আর কি। আমাদের 2 নম্বর কন্ডিশনে আসি আমরা। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে আমাদের এটা যে প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর সমান না, কিন্তু দ্বিতীয় বস্তুর যে বেগ v2i ইকুয়ালস টু 0, দ্বিতীয় বস্তুর বেগটা শূন্য। দ্বিতীয় বস্তুর বেগ যদি শূন্য হয় তাহলে এই ক্ষেত্রে কন্ডিশনগুলো কেমন হয়? দ্বিতীয় বস্তুর বেগ শূন্য হলে পরে আমাদের যে ইয়েটা হবে v1f, এটা দাঁড়াবে হলো জাস্ট m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু সরি স্যার একটা প্রশ্ন ছিল। v1i। হ্যাঁ বলো। স্যার ওই যে বললেন যে M1 M2 যখন সমান হবে তখন আর কি এই দুইটা কন্ডিশন খাটবে, আর এই আপনি যে 6 নম্বর এবং 7 নম্বর যে সমীকরণটা দেখালেন এটা কি ওই যদি মাস সমান থাকে তখন সেই ক্ষেত্রে কি এই সমীকরণ ব্যবহার করবো নাকি? 6 নম্বর 7 নম্বর যে ইকুয়েশন গুলো, এটা যে কোনো মাসের জন্য যে কোনো ইনিশিয়াল ভেলোসিটির জন্য। বুঝছো? ওকে স্যার, জি স্যার। এখন এই যে কোনো ভ্যালু থেকে আমরা যদি স্পেশাল কিছু কন্ডিশনে আসি, এই স্পেশাল কন্ডিশনটা কি যে আমরা প্রথমটা বললাম যে এটা মাসগুলো সমান সমান, মাস সমান যদি হয় তাহলে একরকম কন্ডিশন হলো। তারপর হলো যে মাস সমান কিন্তু দ্বিতীয় বস্তুর বেগও সমান, মানে শূন্য আর কি। মাস জি স্যার। সমান কিন্তু দ্বিতীয় বস্তুর বেগ শূন্য, তখন ছিল তারপরে কন্ডিশন যেটা আমরা বললাম যে একটা থেমে যাবে আর একটা চলতে শুরু করবে। তারপরে এখন যে কন্ডিশনটা আমরা বলছি সেটা হলো যে এদের মাস সমান না, মাস অসমান, কিন্তু তাদের এই যে দ্বিতীয় বস্তুর বেগটা শূন্য। দ্বিতীয় ও বস্তুর জি যদি স্যার। বেগ শূন্য হয় তাহলে এখন যে হবে তার বেগে ফাইনাল ভেলোসিটি যেটা হবে v1f, এটা হচ্ছে এটা হবে, আর v2f এর ভ্যালু হবে এটা। বুঝছো? এটা জি হলো স্যার। আমাদের 3 নম্বর কন্ডিশন মনে করো। তারপর 4 নম্বর কন্ডিশনে আমরা যদি যাই যে আমাদের যে মাসটা আছে এবার এটা অসমান, এবং এতই অসমান যে মনে করো কি বলি,
প্রথম বস্তুটাই মনে করি, প্রথম বস্তুটা অনেক বড় আর দ্বিতীয় বস্তুটা অনেক ছোট, তাহলে এটা M1 আর এটা হলো M2। এটাও হতে পারে যে দ্বিতীয় বস্তু ভরই অনেক বড়, প্রথমটা অনেক ছোট, এটাও হতে পারে। তো M1 মনে করো আমাদের অনেক বড়, M1 ইজ ভেরি ভেরি গ্রেটার দেন M2, তাহলে এই কন্ডিশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, তখন আমাদের যে কন্ডিশন হবে এটা আমাদের 4 নম্বর কন্ডিশন, এবং 4 নম্বর কন্ডিশন অনুযায়ী আমাদের যে ভেলোসিটি ভ্যালুগুলো V1F, V1F ইকুয়ালস টু, দেখো M1 টা অনেক বড়, তাই না? M1 যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো M1 এত বড় যে সেখান থেকে আমাদের এই M2 বিয়োগ করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নাই, তাই না? নিচে M1 প্লাস M2 এটা বিয়োগ করা বা না করা বা যোগ করার মধ্যে কোনো পার্থক্য নাই, তার মানে এটা আর এটা জি স্যার। প্রায় সমান। তো প্রায় সমান যদি হয় তাহলে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু V1I আমরা এটাকে বলতে পারি। তারপরে প্লাস কি, প্লাস হচ্ছে আমাদের এই টার্মটা হবে পুরোটা 0, মানে প্রায় সমান, শূন্যের কাছাকাছি। কারণটা হলো যে যেহেতু M1 অনেক বড়, তাহলে এই অনেক বড় একটা নাম্বার দিয়ে যদি একটা ছোট নাম্বারকে তুমি ভাগ করো তাহলে ভ্যালুটা অনেক ছোট হয়, ফ্র্যাকশন হয়, অনেক ছোট একটা ফ্র্যাকশন হয়, তাহলে এটাকে আমরা আইডিয়ালি 0 ধরতেই পারি। তো সেই কারণে আমরা বললাম যে V1F অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু V1I। তারপরে দ্বিতীয় ইয়াতে আসো V2F, তাহলে V2F এর সময় আমরা কি বলবো, এখন একই কথা যে M1 টা অনেক বড়, M1 এখানে বড় কিন্তু M2 খুবই ছোট, তাহলে একে ছোটটাও যোগ করা না করে একই ব্যাপার, আমরা এটাকে তাহলে যোগ না করার মতো মনে করছি এটাকে, তাহলে এটাতে শুধুমাত্র 2 থাকছে, 2 V1I। আর এখানে যেটা হবে সেটা হলো যে আমাদের এই M2 টা ছোট, M1 বড়, আবার এখানে এই দুটার মধ্যে মানে M1 টা বড় আর কি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা কাজটা করতে পারি এটা মিলে আমাদের প্রায় মানে এই 1/1 এরকম ভাগ, মানে ভাগ করার মতো একই জিনিস কি আর মানে ওই একই জিনিস দিয়ে ভাগ করার মতোই আর কি। কিন্তু এখানে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা আমাদের মাইনাস চলে আসবে, এখানে যেহেতু একটা মাইনাস তাহলে এটা একটা মাইনাস চলে আসছে, এবং আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু আমরা বলতে পারি 2V1I মাইনাস V2I, এটা আমরা বলতে পারি। কিন্তু এই জিনিসটা আমরা যদি এখন এই যে M2 টা যদি বড় হতো, আমরা যদি এই জিনিসটা আমরা যদি ধরতাম তাহলে কিন্তু আমাদের একটু ঘটনা ভিন্ন হতো, আমাদের ইকুয়েশনটা যে একটু ভিন্ন হতো। আচ্ছা এটাও আমরা ধরি, এবার মনে করো যে আমাদের এই M1 টাই ছোট, এবার M2 টাই অনেক বড়, আমাদের এরপরে কন্ডিশন। তাহলে এরপরে কন্ডিশনে যদি আমরা আসি তাহলে এবার হবে V1F ইকুয়ালস টু, কেউ কিছু বলছো? হ্যাঁ আমি জানি তোমাদের সময় শেষ হয়েছে, আমি এটা শেষ করে দেবো এখনই। তাহলে V1F ইকুয়ালস টু, তাহলে এখন দেখো যে আমাদের M2 টাই বড়, M2 যদি অনেক বড় হয় তাহলে এটা বড়, মানে আমাদের এখানে একটা মাইনাস টার্ম আমরা ধরতে পারি এটা, আর এটাতে আমাদের এই টার্মটা এটাকে ডমিনেট করবে প্রায় বলতে পারি, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু মাইনাস V1I, এটা প্লাস 2V2I। আর এখান থেকে আমরা যেটা বলতে পারি এই কন্ডিশনের জন্য সেটা হচ্ছে V2F অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু M1 টা ছোট আর এটা অনেক বড় একটা নাম্বার, তাহলে এটা প্রায় 0-র কাছাকাছি, এটা আমরা ধরবো যে নাই ধরে নিতে পারি আইডিয়ালি। আর এটা আমাদের শুধুমাত্র এখানে থাকবে যেটা কিনা একটা নেগেটিভ ভ্যালুর সমান, ও না হ্যাঁ M2 বড়, যেহেতু M2 বড় তাহলে এটা পজিটিভ ভ্যালু অবশ্যই, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু V2I। তাহলে আমাদের এই কন্ডিশনটা একটু এখানে মজা, যদি আমাদের কোনো একটা ভর, পার্টিকুলার কোনো একটা ভর যদি অনেক বড় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা বড়, যে বস্তুটা বড় ভর, এখানে দেখো M1 টা বড়, তাহলে এখানে M1 এর ফাইনাল ভেলোসিটি এটা তার ইনিশিয়াল ভেলোসিটির প্রায় সমান। এখনো তাই, এখানে M2 টা বড় ভর, তাহলে তার যে ফাইনাল ভেলোসিটি এটা তার ইনিশিয়াল ভেলোসিটির প্রায় সমান। তাহলে যদি অনেক বড় ভর হয় তাহলে এটা মোমেন্টাম যখন ট্রান্সফার হচ্ছে, মোমেন্টাম যখন শেয়ার করছে, তারপরে এই শেয়ার করে এর খুব একটা মোমেন্টাম কমছে না, তাহলে এটার ভেলোসিটিগুলো প্রায় সমানই থেকে যাচ্ছে আর কি। তো যাই হোক আমাদের তাহলে এই কন্ডিশন এ পর্যন্ত থাক, আমাদের আর একটা টপিক শুধু বাকি থাকলো এখানে, 2 ডাইমেনশনাল কলিশন প্রবলেম। এটা হয়ে গেলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যেত আর কি। তো এই চ্যাপ্টার আজকে শেষ হলো না, সামনে সপ্তাহে এটা শেষ করে দিয়ে পরের চ্যাপ্টার আমরা শুরু করবো আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, অথবা আমাদের ক্লাস আর কি শেষ আজকে। কোনো প্রবলেম আছে কারো? না স্যার।
সম্ভবত নাই। ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। আল্লাহ হাফেজ।